আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, সম্প্রতি আমার দেশ পত্রিকায় তাদের যে অনলাইন ভার্সন এবং সম্ভবত আ আমি ওদের প্রিন্ট ভার্সনগুলো পড়ি না। অনলাইনে যেটা আসে, ফেসবুকে যেটা দেখতে পাই, সেখানে দেখলাম যে শেখ হাসিনার অনেকগুলো অডিও অ ফুটেজ, তার যে বক্তব্য, সেগুলো তারা প্রকাশ করেছে। তার কিছু টেলিফোন সংলাপ, অতীতের সংলাপ তারা নিয়মিত প্রকাশ করে যাচ্ছে। আর সাম্প্রতিক সময়ে তিনি যে ঘন, ঘন বৈঠক করছেন নেতাকর্মীদেরকে এবং নেতাকর্মীদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছেন এবং যেভাবে তাদেরকে প্রতিশোধ নেওয়ার জন্য, প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য নির্দেশনা দিচ্ছেন, তা রীতিমতো আতঙ্কজনক। আওয়ামী লীগের মতো একটা বড় দল, তারা এখনো বাংলাদেশে আছে। শক্তি নিয়ে, অর্থ নিয়ে আপনি কয়জনকে গ্রেপ্তার করবেন? কয়জনকে জেল ফাঁস দেবেন? কয়জনকে মারবেন? এদের একটা যে বিরাট শক্তি, আপনি চিন্তা করুন যে ১৮ কোটি মানুষের মধ্যে যদি 35% লোক 35% লোক আওয়ামী লীগ করে, তাহলে তো প্রায় ৬.৫ কোটি মানুষ। তো ৬.৫ কোটি মানুষের যে একটা জনারণ্য, এটি পৃথিবীর অনেক বড়, বড় দেশের চাইতেও বড়। এই জনারণ্যের কয়জনকে আপনি গ্রেপ্তার করবেন? ১ লাখ? ১ লাখ লোক তো ধারণ করতে পারবে না জেলখানাতে। ৬ কোটি বা ৬.৫ কোটি মানুষের মধ্যে আপনি কয়জনকে দেশের বাইরে পাঠাবেন? ১০,০০০? ১০,০০০-এর বেশি লোক পালায়নি। দেশের বাইরে ১০,০০০ও যায়নি। আমার কাছে মনে হচ্ছে ১,০০০ ২-৩ লোক দেশের বাইরে যেতে পেরেছে। আর দেশের মধ্যে হয়তো ৪-৫ লোক বাস্তুচ্যুত হয়েছে। পটুয়াখালীর লোক কুড়িগ্রাম গিয়েছে, কুড়িগ্রামের লোক ঢাকায় এসেছে, ঢাকার লোক খুলনাতে গিয়েছে। এইভাবে লাখ পাঁচেক লোক বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু কমিউনিকেশনের কারণে তারা ওই এলাকা থেকে আরও ভয়ঙ্কর হয়ে পড়েছে। যেমন ধরুন একজন নেতা, পটুয়াখালীর একজন নেতা, ফরিদপুরের একজন নেতা, তিনি তো মূলত উপজেলা চেয়ারম্যান বা নেতা, তিনি বান্দরবনে চলে গেলেন বা কুড়িগ্রামে চলে গেলেন, নীলফামারীতে চলে গেলেন। তিনি সেখানে খুঁজে, খুঁজে ওখানকার আওয়ামী লীগের যারা নিরীহ নেতা, তাদেরকে তিনি সংগঠিত করবেন এবং তাদের মধ্যে মিশে যাবেন, তাদের আত্মীয় রূপে, এবং তাদেরকে ভরসা দেবেন, টাকা থাকলে টাকা দেবেন এবং তাদেরকে দিয়ে যে কোনো একটি রাজনৈতিক কর্মকাণ্ড ঘটাবেন। এই যে গেরিলা প্রকৃতির যে কর্মকাণ্ড, এটা শিখিয়ে দিতে হয় না, এটা স্বয়ংক্রিয়ভাবে চলতে থাকে। নেতা না হুকুম দিলেও কিন্তু এই কাজগুলো চলতে থাকে এবং এভাবে পৃথিবীর বহু, বহু বিপ্লব সংগঠিত হয়েছে। লেনিন, ইলিশ ভ্লাদিমির লেনিন, তিনি তো বহু বছর বিদেশে ছিলেন, রাশিয়াতে ছিলেন না। কিন্তু বিদেশে থেকে ওই যুগে তিনি রাশিয়ার সেই বলশেবিক বিপ্লব, এটিকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। আবার আয়াতুল্লাহ খামেনি, তখন তার যাকে বলা হয় ফেসবুক, টুইটার কোনো কিছু ছিল না। এমনকি টেলিফোনে ফ্রান্স থেকে সরাসরি ইরানে কথা বলার কোনো সুযোগ ছিল না। কিন্তু তিনি ইরানের মতো একটা বড় বিপ্লব ঘটিয়ে দিলেন, যা কিনা এখনও ইরান এমন একটা শক্তি হয়ে গেছে, সারা দুনিয়াকে তারা নিয়ন্ত্রণ করছে বলতে গেলে। ভয় দেখাচ্ছে, বন্ধুত্বের আবরণে ডাকছে। রাশিয়া, ভারতকে তারা একত্র করে ফেলেছে, আমেরিকা, ইউরোপকে তারা ভয় দেখাচ্ছে। তো সব মিলিয়ে যে মানুষটির কারণে এই বিপ্লব সংগঠিত হয়েছিলেন, তিনি কিন্তু প্রবাসে ছিলেন। তো অতীতের যদি আপনি এই ধরনের সফল বিপ্লব, ফিরে আসা, রাষ্ট্র পরিবর্তন করা, সরকার পরিবর্তন করা, এই জিনিসগুলো দেখেন, সে তুলনায় বর্তমান জামানাতে এই কর্মগুলো করা অনেকটা সহজ। আগে যেখানে ১০ মাস লাগতো, এখন সেটা ১০ দিনে সম্ভব। আগে যেখানে ১০ বছর লাগতো, এখন সেটা বলতে গেলে ১ মাসের মধ্যে সম্ভব, টেকনোলজির কারণে। নচেত যে আওয়ামী লীগ গত ১ বছর আগে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছে এবং যেভাবে শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছেন, আমার তো মনে হয় যে ৭০-এর দশকে হলে, ৮০-র দশকে হলে, ১০ বছরের আগে তো কথাই বলা যেত না। নামই উচ্চারণ করা যেত না। আপনি ৭৫-এর ১৫ই আগস্টের পরে ৩-৪ বছরের মধ্যে তো আওয়ামী লীগের সরেয়া উচ্চারণ করাই যায়নি। আওয়ামী লীগের লোকজনকে গ্রামে যে কী দুরবস্থার মধ্যে তাদের কাটাতে হয়েছে ৭৫, ৭৬, ৭৭ সনে। আমি একটা আওয়ামী প্রধান এলাকার বাসিন্দা, আমার স্পষ্ট মনে আছে, স্পষ্ট মনে আছে। যেটা বলার মতো না। অনেকে জানাজা পড়াতে চাইতো না। যে আওয়ামী লীগের লোকজন তারা হিন্দু হয়ে গেছে, এদেরকে জানাজা পড়ানো যাবে না। আর এখন কি হচ্ছে? আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল করছে, বাইরের মানুষ তালি দিচ্ছে। এখন সামাজিক মাধ্যমে শেখ হাসিনার পক্ষে স্লোগান হচ্ছে, লক্ষ, লক্ষ মানুষ লাইক দিচ্ছে, কমেন্ট দিচ্ছে, শেয়ার দিচ্ছে। অথচ এই মানুষগুলো গত ১ বছর আগে আওয়ামী লীগের বিরোধী ছিল। যেটা বলছিলাম যে শেখ হাসিনার যে বক্তব্য প্রচার করেছে আমার দেশ, তার মাধ্যমে স্পষ্টত বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা
খুব দ্রুত কিছু একটা করতে চাচ্ছেন। এর কারণ হলো তার বয়স এখন প্রায় ৮০ বছর। তিনি তার সীমাবদ্ধতা জানেন এবং তিনি জানেন যে এখন তাকে প্রতিটা সেকেন্ড কাউন্ট করতে হচ্ছে। দিন যত যাবে তার শরীর ভেঙে পড়বে, সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ফলে তিনি সাকল্যে যদি ১ বছর ১.৫ বছরের মধ্যে তিনি ফিরে আসতে না পারেন, তিনি রাজনীতিতে আওয়ামী লীগের একটা অবস্থান তৈরি করতে না পারেন, তিনি যদি তার উত্তরাধিকার মনোনীত করতে না পারেন, জয়, পুতুল, ববি, তার যারা আপনজন রয়েছে, শেখ পরিবার রয়েছে, তাদেরকে রাজনীতিতে পুনর্বাসিত করতে না পারেন, তাহলে আগামীতে আওয়ামী লীগের রাজনীতি থেকে পুরো শেখ পরিবার মাইনাস হয়ে যাবে। ফলে তার ১৫ বছরের সরাসরি অভিজ্ঞতা, আর রাজনীতিতে সে কত বছর হলো? উনি ১৯৮১ সনে এসেছেন বাংলাদেশে। ৮১ সন থেকে এই পর্যন্ত প্রায় ৫০ বছর হয়ে গেল। সেই ৫০ বছরের তার যে সুদীর্ঘ অভিজ্ঞতা, ৫০ না ৪৫, অত হবে না, ৪৫ বা ৪৬ বছরের তার যে অভিজ্ঞতা, সুদীর্ঘ অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা এখন তিনি এটিকে অভিঘাতে পরিণত করতে চাচ্ছেন। ২ নম্বর হলো যে তিনি ইতিপূর্বে ভারতে নির্বাসনে ছিলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে। তখন তার বয়স অল্প ছিল, টাকা ছিল না, অসহায় ছিলেন। তো এখন সরকারের হিসাব অনুযায়ী যদি তিনি ১৫ লক্ষ কোটি টাকা পাচার করে থাকেন, আর এর মধ্যে যদি তার হাতে এখন ক্যাশ ২-৩ কোটি টাকা, ২-৩০০ কোটি টাকা থাকে, মানে ২-৩০০ কোটি হবে না, ২-৩ লক্ষ কোটি টাকা, মানে ১৫, মানে চুরি চামারির টাকা পয়সার হিসাবও করতে পারি না ঠিকমতো। আমি এখনও ঠিকমতো টাকা গুনতে পারি না। ২-৩ লাখ টাকা গুনতে দিলে আমার ভুল হয়ে যায়। তো যাই হোক, এনিওয়ে, তো দেবপ্রিয় ভট্টাচার্যরা বলছেন যে $২৩৮ বিলিয়ন দেশ থেকে পাচার করা হয়েছে। বাংলায় অনেকে বলার চেষ্টা করেছেন ১৫ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে। তার মধ্যে ধরুন বিভিন্ন লোকজন তো ভাগাভাগি করে নিয়েছে। তো শেখ হাসিনার ভাগে যদি ২ লক্ষ বা ৩ লক্ষ কোটি টাকা থেকে থাকে, আর সেই টাকার মধ্যে থেকে যদি মাত্র ৫০,০০০ কোটি টাকা তিনি ব্যয় করেন বাংলাদেশকে উত্তাল করার জন্য, সর্বনাশ ঘটে যাবে। আমাদের দেশে মানে টাকা এত পাওয়ারফুল, ইট ইজ সো সেক্সি এবং সো সেলিব্রিটি। এখন টাকার চাইতে কোনো সেলিব্রিটি নাই। ৮০ বছর ৯০ বছরের একটা বৃদ্ধ বা বৃদ্ধা, সে যদি টাকা উড়ায় তাহলে যে কোনো তরুণ বা যে কোনো তরুণীকে সে মুগ্ধ করতে পারে, তার সঙ্গে বিছানায় নিতে পারে, তার সঙ্গে ঘর করতে পারে, তার পিতামাতাকে কিনে ফেলতে পারে, তার পরিবারকে কিনে ফেলতে পারে। এই হলো টাকা, যেটা আগে কল্পনাও করা যেত না। তো সেই টাকা দিয়ে তিনি অনেক কিছু করতে পারেন, এবং ওটাই আমার দেশ যে ফুটেজগুলো তারা প্রকাশ করেছে, লিক করেছে, তাতে ওই যে তার যে শক্তি, সামর্থ্য, তার যে কমান্ডিং ভয়েস, তিনি যে একটু অবদমিত হন নাই, তিনি যে আগের মতোই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যেভাবে কথা বলতেন দাপট নিয়ে, মনে হয় যে তিনি ভারতে বেড়াতে গেছেন, রেস্ট নিতে গেছেন। তো রেস্ট নিতে গিয়েছেন, এখন ভারতে গিয়ে তিনি তার নেতাকর্মীদেরকে হুকুম দিচ্ছেন, এবং তিনি এখনও তিনি মনে করছেন যে বাংলাদেশে তিনি বৈধ প্রধানমন্ত্রী, আবার আগামীতেও তিনি প্রধানমন্ত্রী থাকবেন। এই দেশটা তারই, তার বাবাই যুদ্ধ করেছেন। তো তিনি এই মধ্যে যে ঘটনাগুলো আমরা এখন এখানে বসে বলছি যে এই জুলাই আগস্ট বিপ্লবে হাজার হাজার মানুষ আহত হয়েছে, হাজার হাজার মানুষ নিহত হয়েছে, শেখ হাসিনা এটা করেছে, ওটা করেছে, এই পুরো জিনিসগুলোকে তিনি জাদুঘরে পাঠাতে চান। এবং এখন যারা ফ্রন্ট লাইনে রয়েছেন তাদেরকে তিনি একটা দাঁত ভাঙা জবাব দিতে চান, এমন জবাব যেটা তারা, মানে তাদের বংশধররা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত মনে রাখবে। এইরকম জিঘাংসা, প্রতিহিংসা তার বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে, এবং ওই ব্যাপারে সতর্ক করার জন্য হয়তো মাহমুদুর রহমান সাহেব তার পত্রিকায় এই জিনিসগুলো প্রকাশিত হয়েছে। এখন আমি আমার নিজের ব্যক্তিগত যে অভিমত, শেখ হাসিনাকে আমি যেভাবে দেখেছি বা আপনারাও দেখেছেন, আপনারা লক্ষ্য করবেন যে 1/11-এর সময় একবার শেখ হাসিনা দেশের বাইরে চলে গেলেন। তো উনি গেলেন চিকিৎসার জন্য। এর কারণ হলো 21 আগস্টের যে গ্রেনেড হামলা হয়েছিল বিএনপির জমানাতে, এই গ্রেনেড হামলাতে তার একটা কান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তো সেই কানের চিকিৎসার জন্য তাকে রেগুলার বিদেশের মাটিতে যেতে হতো, এবং এখন পর্যন্ত তাকে কিন্তু সেই চিকিৎসা নিতে হচ্ছে। এবং এই কারণে কি হলো, বিএনপির নাম শুনলে, তারেক রহমান সাহেবের নাম শুনলে, তারপরে খালেদা জিয়ার নাম শুনলে, লুৎফুজ্জামান বাবরের নাম শুনলে, 21 আগস্টের নাম শুনলে
শেখ হাসিনার মনে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হতে পারে, তার কানের ব্যথাটাই চিনচিন করে ওঠে। তো ওই সময়টাতে কানের চিকিৎসা করার জন্য তিনি দেশের বাইরে গেলেন 111-এর সময়, এবং সরকার তখন প্ল্যান করলো যে বেগম জিয়াকেও পাঠিয়ে দেবে আর শেখ হাসিনাকেও আসতে দেওয়া হবে না, -2 ফর্মুলার নেতৃত্ব মানে তখন তারা সেটা বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করলো। কিন্তু শেখ হাসিনা সেটাকে চ্যালেঞ্জ জানালেন, এবং ওই সময়টিতে তিনি ব্রিটিশ এয়ারওয়েজে করে যেভাবে ঢাকা এয়ারপোর্টে এসেছিলেন, তারপরে তিনি আত্মসমর্পণ করেছিলেন, জেলে গিয়েছিলেন, সে এক ইতিহাস, সে এক ইতিহাস। তো কাজেই শেখ হাসিনাকে কেউ যদি কাপুরুষ মনে করেন বা মহিলা মনে করেন, কেউ যদি তাকে ভীরু মনে করেন, তারপরে তিনি ভারত থেকে আর আসবেন না, আমার কাছে এটা 50-50 রাখাটাই বেটার। যে ঠিক আছে, আপনাকে একেবারে হতাশ করতে চাই না যারা শেখ হাসিনার সঙ্গে নেতিবাচক কথা বলেন, কিন্তু তিনি অতীতে যে কর্মকাণ্ডগুলো করেছেন সেগুলোকে স্মরণ করেন। যেমন আপনি ধরেন গ্রেনেড হামলা তার উপর হয়েছে, ওইরকম গ্রেনেড হামলা যদি আপনার উপরে না আপনার পাশে হতো, 4-5টা সাউন্ড গ্রেনেড যদি ফুটিয়ে দেওয়া হয় এখন, আপনি কি করবেন? প্রাণান্ত চেষ্টা করবেন দৌড়ে পালানোর জন্য। পালানোর সময় আপনার পায়ের জুতা খুলে যাবে, আপনার প্যান্ট খুলে যাবে। অনেক দূর যাওয়ার পরে আপনি দেখবেন আপনি জাঙ্গিয়া ঘুরে আছেন, জাঙ্গিয়া পরে দৌড়াচ্ছেন, শুধুমাত্র সাউন্ড গ্রেনেড। আর অরিজিনাল সে আরজেস গ্রেনেড যেটা শেখ হাসিনার উপর প্রয়োগ করা হয়েছে, সেটা হলে তো আপনি সঙ্গে সঙ্গে মরে যেতেন, সঙ্গে সঙ্গে মরে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। এবং ওখানে দেখেন যত মানুষ চোখের সামনে 18 জন না 30 জন কতজন সেখানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছেন সেই গ্রেনেড হামলায়, হাজার হাজার মানুষের শরীরে স্প্লিন্টার। তো ওর মধ্যে শেখ হাসিনা একেবারে সুন্দরভাবে হেঁটে হেঁটে এসে তিনি গাড়িতে উঠলেন, আবার সেই গাড়িতে উঠে সেটার প্রতিবাদ জানানোর জন্য পার্লামেন্টে তিনি বক্তব্য দেওয়ার চেষ্টা করলেন, ক্যান্টনমেন্টে দেওয়ার চেষ্টা করলেন। মানে দিস ইজ শেখ হাসিনা, যাকে দমানো যায়নি। তার বাবা মারা গেছেন, মানে নিহত হয়েছেন, মা, পুরো পরিবার 75 15 আগস্টের যে ঘটনা ঘটেছে, আপনার আমার জীবনে এই ঘটনা ঘটলে আমরা পাগল হয়ে যেতাম, অর্ধোন্মাদ না পুরো পাগল হয়ে যেতাম, কাপড় চোপড় থাকতো না শরীরে। কিন্তু এত কিছুর পরও তিনি রুখে দাঁড়িয়েছেন, নিজেকে যাকে বলা হয় রাষ্ট্র ক্ষমতায় নিয়েছেন, পিতৃহত্যার বিচার করেছেন, মানে তার যা যা কামনা বাসনা ছিল সব কিছু করেছেন। এবং তিনি গর্ব করে প্রায়ই বলেন, জীবনে যা কিছু পেয়েছি, চেয়েছি সব কিছু পেয়েছি, করতে চেয়েছি, করতে সামর্থ্য দিয়ে মানে আল্লাহ দিয়েছেন। কাজেই তিনি এই যে ধরে নিয়েছিলেন যে তাকে মেরে ফেলা হবে, তিনি এটা সবসময় বলতেন যে আমি পালাবো না, আমাকে মেরে ফেলা হোক এবং আমাকে পাড়িয়ে মেরে ফেলা হোক, ফাঁসি দেওয়া হোক, আমি এই দেশ ছেড়ে যাব না, এরকম তার একটা ডিটারমিনেশন ছিল। কিন্তু সামহাও তিনি গেছেন, পালিয়ে গেছেন, হেলিকপ্টারে উঠে গেছেন, আপনি যেভাবে বলেন না কেন তিনি বেঁচে আছেন। তো তার কাছে মনে হচ্ছে যে তিনি বেঁচে আছেন, এটা বিধাতার একটা আশীর্বাদ, আল্লাহর একটা ইঙ্গিত। আরও কিছু অসমাপ্ত কাজ করার জন্য বোধহয় আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, এবং সেই অসমাপ্ত কাজ করার জন্যই তিনি এখন এই যে দাম্ভিকতা দেখাচ্ছেন, ছটফট করছেন, দেশে আসার জন্য চেষ্টা করছেন, চরিত করছেন। তো এটা সঙ্গত কারণেই আওয়ামী যারা বিরোধী শক্তি তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল। শেখ হাসিনা এমনি খুবই অস্থির প্রকৃতির, খুবই জেদি, এবং এটা বঙ্গবন্ধু নিজেও বলেছেন যে তার এই মেয়েটা অসম্ভব জেদি। এবং এই সকল জেদি মানুষ যারা পুরুষ এবং নারী, তারা বুড়ো হয়ে গেলে আরও বেশি জেদি হয়ে যায়। আপনি দেখবেন যে সারা জীবন যে মহিলা বা যে পুরুষ ক্যাটক্যাট ক্যাটক্যাট করতেন, ঝগড়াঝাটি করতেন, বুড়া হওয়ার পরে সে লোকজন নাই, মরে গেছে, বুড়ি মরে গেছে বা বুড়া মরে গেছে, একা একা সে রুমের মধ্যে বসে বসে সারাদিন ক্যাটক্যাট ক্যাটক্যাট করতেই থাকে। এরকম জেদ এদের যায় না, এদের যত বুড়ো হয় তত জেদ বাড়তে থাকে। তো শেখ হাসিনা এখন যেখানে আছেন, তিনি ভারত রীতিমতো অত্যাল এবং অস্থির করে ফেলছেন যে ঠিক আছে, তোমরা আমাকে সাহায্য করতে পারলে করো, না পারলে আমাকে ছেড়ে দাও, আমি আমার মতো যাই, আমি যদি মরি বাংলাদেশে গিয়ে মরবো, আমি সীমান্ত দিয়ে চলে যাব, টুস করে ঢুকে পড়বো, অথবা তোমরা আমাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দাও। তো এই জিনিসগুলো না প্রতিদিনই এটা নিয়ে কিন্তু ভারত উত্তপ্ত হচ্ছে। ভারতের উত্তরপাড়া, দক্ষিণ পাড়া, সাউথ ব্লক, নর্থ ব্লক, সব প্রতি মুহূর্তে এখন শেখ হাসিনাকে নিয়ে আলোচনা হচ্ছে। বিহারে আলোচনা হচ্ছে, উড়িষ্যাতে আলোচনা হচ্ছে, ওখানে মুসলিম কমিউনিটির মধ্যে আলোচনা হচ্ছে, মোদি বিরোধীদের মধ্যে আলোচনা হচ্ছে। এর মধ্যে মোদি যেভাবে তাকে যাকে বলা হয় ওন করে রেখেছে, এবং যেভাবে তাকে প্রোটোকল দিয়ে যাচ্ছে, এবং যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনও পর্যন্ত, এইবার ধরেন
ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা হবে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হবে, এই জন্য নরেন্দ্র মোদী সেই জাতিসংঘ অধিবেশনে গেলেনই না। তো তিনি বাংলাদেশকে একটা জিদ হিসাবে ভারত বা দিল্লি এই মুহূর্তে গ্রহণ করেছে, এবং সেখানে এই যে শেখ হাসিনার যে জিদ, এই জিদগুলো যদি আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে না পারি, তাহলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা যে জিনিসগুলো করতে চাচ্ছেন সেটা যে আপনার আমার মাথার উপরে বজ্রপাত হিসেবে আসবে না, এই কথা দিব্যি করে বলার কোনো স্কোপ নাই। মহান আল্লাহ আমাদের দেশের জন্য যেটি কল্যাণকর হয়, ভালো হয়, সেটি করার তৌফিক দান করুন এবং সেটি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।